গুড মর্নিং সবাইকে। আমরা আজকে আবার চলে এসেছি ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে তোদের কাছে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আমাদের তো আলোচনা করার জন্য। আজকের বিষয় হলো যে মোবাইল কমিউনিকেশন। এটা আমাদের ইসি ফিফথ সেমের একটা অপশনাল সাবজেক্ট। সেই অপশনাল সাবজেক্টের কিছু এমসিকিউ কী ধরনের হতে পারে বা তার এক্সপ্লানেশনগুলো পরীক্ষায় আমাদের কীরকমভাবে লিখে রাখা আসা উচিত, সেই সম্বন্ধে আলোচনা করার জন্যে আজকের ভিডিওতে তোদের সামনে আমরা চলে এসেছি। আচ্ছা, তোরা সবাই জানিস আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেতেও নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে 15ই ফেব্রুয়ারি 2026 থেকে। তো সেই 2026 থেকে যে নতুন ব্যাচটা স্টার্ট হয়ে যাবে সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স প্রত্যেকদের জন্যেই আমাদের ডিপ্লোমা 6 সেমের ব্যাচ স্টার্ট হচ্ছে। এবং সেই যে অনলাইন কোর্সটা চালু হচ্ছে তার ফুল কোর্স কিন্তু তোরা আমাদের কাছে পেয়ে যাচ্ছিস 1199 টাকায়। হ্যাঁ, 1199 টাকায়, 1200 টাকার থেকেও 1 টাকা কম। আর সেই যে অফারটা ভ্যালিড আছে কিন্তু 15ই ফেব্রুয়ারি 2026 অবধি। ওকে, তাহলে সেটা তো মাথায় রাখিস, তোরা যখন যদি পারিস তো বন্ধুদের সাথে কিন্তু তোরা শেয়ার করে দিস। আর এটা হচ্ছে 6 সেমিস্টার, খুবই ক্রুশিয়াল সেমিস্টার, যেখানেতে তোদের একটা জব পেয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো সেই রেসপেক্টে এই সেমিস্টারটা পাস করাটা কিন্তু অনেক সময়তেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো তোরা পড়াশোনা কর, তোদের পাস করার দায়িত্বটা আমাদেরকে দিয়ে দে, সেই কথা বলেই তোদেরকে বলবো তোরা পারলে অ্যাডমিশানটা নিয়ে নিস। তো সেটা অন্য ঘটনা গেল, তোরা সেটা অবশ্যই করবি বলে আমি আশা রাখি। তো আজকে যে ঘটনাটা নিয়ে তোদের সাথে ডিসকাশন করব বলে আমি চলে এসেছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের মোবাইল কমিউনিকেশান, সেই মোবাইল কমিউনিকেশানের কিছু এমসিকিউ নিয়ে তোদের সাথে আলোচনা করব বলে আমি আজকে তোদের কাছে চলে এসেছি। ওকে, তো দেখ, সেখানটা থেকে আমরা পরবর্তী কথায় চলে যাই। তো কথা আসছে কি, আমরা সবাই জানি আমাদের পরীক্ষাতে এমসিকিউগুলো প্রথমেতেই এসে যায়। খুব বেশি না হলেও গোটা কয়েক এমসিকিউ তো আসে এবং তার এক্সপ্লানেশন আসে। তো সেই জন্যে কীরকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে এবং তার এক্সপ্লানেশান কীভাবে দিতে হবে সেই রিলেটেড ডিসকাশান করার জন্যেই আমি তোদের কাছে চলে এসেছি মোবাইল কমিউনিকেশনের কয়েকটা সেট অফ এমসিকিউ নিয়ে। যেমন প্রথম যে এমসিকিউটা আছে, দেখ, মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক ইজ অলসো কল্ড অ্যাজ ড্যাশ নেটওয়ার্ক। আচ্ছা, মোবাইল কমিউনিকেশানকে আমরা সবাই জানি কি অবশ্যই মোবাইল নেটওয়ার্ক বলে, এবং সেখানেতে কিন্তু কোনো ওয়্যার্ড কানেকশান থাকে না, সেই রেসপেক্টে সেটাকে কিন্তু সেলুলার নেটওয়ার্কও বলে। তাহলে মোবাইল কমিউনিকেশানের নাম হলো কি মোবাইল নেটওয়ার্ক এবং সেলুলার নেটওয়ার্ক। সেই জন্যে এটার ক্ষেত্রে কিন্তু এর যে অ্যান্সার আসবে সেটাকে আমাকে করতে হবে কি বোথ এ অ্যান্ড বি। হলো, তাহলে এবারেতে কথা আসছে এর এক্সপ্লানেশানেতে আমি কি লিখে আসবো। ওকে, দেখ, মোবাইল কমিউনিকেশানকে মোবাইল নেটওয়ার্ক যে বলবে তার কোনো আমাদের কিন্তু অসুবিধা নেই। তো সেটার এক্সপ্লানেশান তুই লিখলেও ঠিক আছে, না লিখলেও ঠিক আছে, কিন্তু আমাদের এটার এক্সপ্লানেশান কিন্তু তোদের অবশ্যই দিয়ে আসা উচিত। সেটা হচ্ছে কীরকম দেখতো, অ্যাজ মিডিয়াম ইজ ওয়্যারলেস, হলো, so it is also called cellular network. So it is also called it is also called সেলুলার নেটওয়ার্ক। আচ্ছা, সেলুলার নেটওয়ার্কটা শুধু যে ওয়্যারলেস বলে তাকে সেলুলার নেটওয়ার্ক বলে সেরকম কিন্তু নয়। এখানেতে পুরো যে এরিয়াটা আমাদের নেটওয়ার্কের ভিতরেতে থাকবে
থাকবে সেটাকে কিন্তু কয়েকটা সেলের মধ্যে আমাদের ডিভাইড করে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটার পরের কথাটাও লিখে রাখতে হবে, সেটা আসছে কি হিয়ার ফুল সার্ভিস এরিয়া, here full surface area is divided in cell, full surface area is divided in some part, এবং যে পার্টগুলোতে ডিভাইডেড করা হয়েছে সেগুলোকেই বলা হয় কি সেল। তাহলে কয়েকটা সেলে ভাগ করা আছে সেই জন্যে তাকে সেলুলার নেটওয়ার্ক বলা হয়। ওকে, এরপরেরটাতে আমরা চলে যাব পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটাতে কিসের কথা বলা আছে দেখতো, পরের কোয়েশ্চেনটাতে তোর বলা আছে যে ড্যাশ টেকনোলজি ইজ ইউজড ফর কমিউনিকেটিং ওভার লার্জ ডিস্টেন্স ওয়্যারলেসলি। ওকে, তাহলে কোন ধরনের টেকনোলজির দ্বারা আমাদের লং ডিস্টেন্স কমিউনিকেশানকে এস্টাবলিশ করা হয়। এটার এক্সপ্লানেশন তোরা নিজেরাই লিখতে পারবি, আমাদের এখান থেকে অ্যান্সার দেখেও বুঝতে পারছি সেটাতে আসবে কি মোবাইল কমিউনিকেশান টেকনোলজি। ওকে, পরেরটাতে কোন জিনিসটাকে মোবাইল কমিউনিকেশানেতে ব্যবহার করা হয় না। তো সবাই বুঝতে পারছিস মোবাইল কমিউনিকেশান মানে কি তার ছাড়া কানেকশান, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যে কানেকশানটা করা থাকবে সেখানেতে কোনো তারের ব্যবস্থা থাকবে না। তো সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস কে কে থাকবে না, ওয়্যার থাকবে না, কেবলস থাকবে না, ওয়্যার্ড অ্যান্টেনাও থাকবে না। তাই এখানেতে যে অপশানটা আসবে অ্যান্সারটা সেটা হবে কি অল অফ দ্য অ্যাবভ। তাহলে এটার ক্ষেত্রে তোরা লিখে রাখবি কি যে মোবাইল কমিউনিকেশান মানেই হচ্ছে কি এক্সপ্লেনেশানটাতে সেখানেতে হচ্ছে কি তার ছাড়া কমিউনিকেশান। এবার তার ছাড়া কমিউনিকেশান করতে গেলে তার বা কেবল তো থাকছেই না, আর তার দেয়া অ্যান্টেনাও থাকছে না। ওকে, তাহলে মোবাইল কমিউনিকেশান এটাকে তোরা এক্সপ্লেনেশান করতে গেলে কী করে আসবে, এই বাকি যা লেখা লিখবি কিন্তু এই লাইনটাকে কিন্তু অবশ্যই অ্যাড করবি। সেটা আসছে কি দেখতো, অ্যাজ দিস ইজ ওয়্যারলেস, অ্যাজ দিস ইজ ওয়্যারলেস, এখান থেকেও কথাটাকে তোরা অ্যাড করতে পারিস অ্যাজ দিস ইজ ওয়্যারলেস সেলুলার কমিউনিকেশান। ওকে, তাহলে যখন সেখান থেকে বলবি সো ইট ডাজন্ট রিকোয়ার্ড any wire, cable or wire antenna. আমাদের কিন্তু এক্সামের জন্য এই এক্সপ্লেনেশান লিখে আসাটা তোরা সবাই জানিস সেটা হচ্ছে কি খুবই বাধ্যতামূলক একটা কাজ করে দিয়েছে। ওকে, তো সেই জন্যে তোরা কিন্তু সবাই এই এক্সপ্লেনেশানটা লিখে আসার দিকে কিন্তু তোরা অবশ্যই ঝোঁক দিবি, আদারওয়াইজ কিন্তু তোদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। এই কথাটা কিন্তু তোদের বলে রাখলাম, তোরা কিন্তু সবাই মাথায় রাখিস। যদিও তোরা জানিস বলেই আমি ধরে নিচ্ছি, কিন্তু তাও একটা কথা তোদের মনে করিয়ে দেওয়ার সাথে এই কথাটাকে কিন্তু একটুখানি মনে করিয়ে দিলাম। আচ্ছা, এরপরের কথাটা এখানটাতে কিসের কথা বলা হচ্ছে দেখতো, ড্যাশ টেকনোলজি হ্যাজ গ্রুপড ডিফারেন্ট মোবাইল টেলিফোনি অ্যান্ড, আমাদের এখান থেকে কিসের কথা বলা আছে দেখতো, অ্যান্ড ডেটা টাইপ টেকনোলজিস ওভার 3G। আচ্ছা, 3Gর পরেতে আমাদের কি এসেছিল, 3Gর পরেতে আমরা যেন কেউ ফট করে বলে দিই না যে 3Gর পরের টেকনোলজিটা আমাদের কি ছিল যে 4G। 3Gর পরে কিন্তু আমাদের 4G আসেনি, 3Gর পরেতে আমাদের টেকনিক্যালি আমাদের আরও একটা জিনিসকে সবার সামনে ছড়িয়ে দেওয়া হয়েছিল যেটাকে আমাদের বলা হচ্ছে কি 4G নেটওয়ার্ক। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু তোরা সবার মাথার মধ্যে রেখে যাবি, তাহলে তোরা যেন কেউ ফট করে বলে দিস না যে আমাদের 3Gর পরেতে যে কথাটা এসে গেছে সেটা হয়ে গেছে কি আমাদের 4G টেকনোলজি বলে। তাহলে 3Gর পরেতে আমাদের যে কথাটা এসেছিল সেটা হচ্ছে কি 3.5G। ওকে, তাহলে এবারেতে কথা আসছে কি এর অ্যান্সারটাকে তোরা লিখে আসবে কীরকম হবে, এটা তোর একটুখানি চাপের ব্যাপার হয়ে যাবে। তাহলে তোকে লিখে আসতে হবে এখান থেকে যে দেখ টেকনিক্যালি 3.5G was launched before 4G.
তাহলে এই কথাটাকে কিন্তু তোরা সবাই সেখানটাতে হ্যান্ডেল করে আসছিস। আচ্ছা, এবারেতে আমি তোদেরকে কিন্তু আগেও যখন ব্রড কোয়েশ্চেনের সাজেশন দিয়েছি সেখানে তো বলেছি, আর এখন আরও একবার বলছি, সেটা আসছে কিন্তু তোরা কিন্তু 3G আর 4Gর কম্প্যারিজন করে যাবি, 4G এবং 5Gর কম্প্যারিজন পরীক্ষার জন্য রেডি করে যাবি। এটা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন হইলেও এসে যেতে পারে, সেটা কিন্তু মাথার মধ্যে রাখবি। আচ্ছা, 3G আর 4Gর মোস্ট ফান্ডামেন্টাল তফাৎ কোন জায়গাতে ছিল বলতো? সেটা সবাই জানবি যে আমাদের ডেটা আউটপুট, ওকে, সেটাই ছিল কি আমাদের মোস্ট ফান্ডামেন্টাল তফাৎ। সেখান থেকে আমাদের কিছু হয়েছিল যে আমাদের যে 3G ছিল, 3Gতে আমাদের যে ডেটা আউটপুট পাওয়া যেত সেটা আমাদের ছিল কোথায়, যে অ্যারাউন্ড এমবিপিএস রেঞ্জ, অর্থাৎ 1.5 এমবিপিএস থেকে তোর 3.1 এমবিপিএস অবধি। ওকে, তাহলে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে 3Gর সময়তে যে ঘটনাটা ছিল সেটা ছিল হচ্ছে কি 0.5 এমবিপিএস থেকে সাধারণত তার যে ডেটা স্পিড রেঞ্জ করতো সেটা ছিল কোথায় দেখ 3.1 এমবিপিএস। যখন আমাদের এটাকে 3.5G করা হলো তখন আমাদের তার যে টেকনিক্যালি ডেটা স্পিডটাকে এনহ্যান্স করা হলো সেটাকে আমাদের করা হয়েছিল কি অ্যারাউন্ড 5 এমবিপিএস এর কাছাকাছি। যখন আমাদের 4G লঞ্চ করা হলো, সেই 4G লঞ্চ করার সময়তে প্র্যাকটিক্যালি আমাদের সেখান থেকে 12 এমবিপিএস অবধি কিন্তু ডেটা স্পিডটাকে বাড়ানো হলো। ওকে, যদিও আমাদের থিওরিটিক্যালি অনেক কিছু বলা হয় কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো কি সেটা 12 এমবিপিএস অবধি থাকতো। আর যখন আমাদের কি বলা হচ্ছে 5G লঞ্চ করা হলো, হ্যাঁ আরও একটা কথা বলে রাখি যে আমাদের 4Gর ক্ষেত্রে থিওরিটিক্যালি কিন্তু বলা হয়েছিল কি সেখানেতে যে ডেটা স্পিড হবে সেই ডেটা স্পিডটা হবে কতখানি 1 জিবিপিএস অবধি। তাহলে 1 জিবিপিএস অবধি ডেটা স্পিড সেটা কোথায় ছিল না থিওরিটিক্যালি। ওকে, আচ্ছা তোরা যারা কেউ বলিস না সবসময়তে এই ডেটা স্পিডটা হবে, এই যে ডেটা স্পিডটার কথা বলা আছে সেই ডেটা স্পিডটাকে বলা হয় কি আমাদের পিক ডেটা স্পিড। ওকে, মানে ম্যাক্সিমাম এই অবধি সে কিন্তু রিচ করতে পারতো। ওকে, যদিও আমাদের রিচ করেছে কিনা করেনি সেটা আমাদের তর্কের বিষয়, কিন্তু সেটা করতে পারতো। আর এর পরেতে আমাদের এসেছিল কোন টেকনোলজি আমরা সবাই জানি, এর পরেতে আমাদের এসে গিয়েছিল হচ্ছে 5G টেকনোলজি। এবং আমরা সবাই জানি যে 5G টেকনোলজি সেটাকে নিয়ে আসা হয়েছে, যদিও প্র্যাকটিক্যালি সেই স্পিড আমরা পাই না কিন্তু তার স্পিডের যে পাওয়ার ব্যাপার সেটা ছিল কতখানি 20 জিবিপিএস এর কাছাকাছি তার স্পিড পাওয়া উচিত ছিল বলে আমাদের ধরে নেওয়া। ওকে, আচ্ছা এখানেতে আরও একটা গুরুত্বপূর্ণ তফাৎ 4G আর আমাদের 5G এর, সেটাও কিন্তু তোরা মাথার মধ্যে রেখে যাবি। সেটা হচ্ছে কি যে চ্যানেল ব্যান্ডউইথ। 5Gর ক্ষেত্রে চ্যানেল ব্যান্ডউইথ কিন্তু আমাদের থাকে কোথা থেকে 100 মেগাহার্টজ থেকে 6 গিগাহার্টজ অবধি। ওকে, তাহলে আমাদের এই যে 5G তার ক্ষেত্রে যে চ্যানেল ব্যান্ডউইথ সেটার রেঞ্জটার কথা তোরা মাথায় রেখে যাবি। এই রেঞ্জের কথাগুলো বলে দিলাম, সেটা তোদের এমসিকিউ এর ক্ষেত্রে চলে আসতে পারে এবং আমাদের তোর আবার কি কিন্তু ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রেও চলে আসতে পারে। তাহলে এর ক্ষেত্রে যে চ্যানেল ব্যান্ডউইথ সেটা কিন্তু হতে পারে তোর কতখানি 100 মেগাহার্টজের কাছাকাছি। আর আমাদের এই যে 4Gর ক্ষেত্রে যে চ্যানেল ব্যান্ডউইথ সেটা হয় কতখানি আমাদের 20 মেগাহার্টজের কাছাকাছি। ওকে, তাহলে 4G তার ক্ষেত্রে যে চ্যানেল ব্যান্ডউইথ সেটা আমরা ধরে নেব কতখানি 20 মেগাহার্টজের কাছাকাছি। ওকে, তাহলে এতগুলো ইনফরমেশন দিয়ে রাখলাম এই 4 দাগের কোয়েশ্চেনটার জন্য, সেটাকে কিন্তু তোরা সবাই করে দেখার চেষ্টা করবি। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে কোনটাতে দেখতো 5 দাগের কোয়েশ্চেনটাতে। 5 দাগের কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে দেখতো, যে মোবাইল ফোন ইউজেস ড্যাশ টাইপ অফ ডুপ্লেক্স কমিউনিকেশন। আমরা সবাই জানি যে ডুপ্লেক্স কমিউনিকেশন দু ধরনের হয়। ওকে, তাহলে আমাদের এই এক্সপ্লেনেশনটাকেও করে রাখছি, তোরা নিজেরা লিখে দিয়ে আসবি। তোরা সবাই জানিস ডুপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে কি ধরনের, 2 টাইপস। ডুপ্লেক্স কমিউনিকেশন যেটা দুটো ধরনের হয়, একটা ডুপ্লেক্স কমিউনিকেশনকে বলা হয় কি হাফ ডুপ্লেক্স, আর একটা ডুপ্লেক্স কমিউনিকেশনকে বলা হয় কি দেখতো ফুল ডুপ্লেক্স।
হাফ ডুপ্লেক্স যে কমিউনিকেশন, সেখানেতে বোথ ওয়ে কমিউনিকেশন পসিবল, কিন্তু অনলি ওয়ান অ্যাট এ টাইম। ওকে, মানে আমি মনে করি এ থেকে বি এর দিকে কমিউনিকেশন করছি, তো আমি এ থেকে বি এর দিকেই করব। বি থেকে এর দিকে কমিউনিকেশন পসিবল, কিন্তু তখন এ থেকে বি এর দিকে করা যাবে না। তাহলে অনলি ওয়ান সাইড অ্যাট এ টাইম। তাহলে কোনো একটা সময়ে একদিক থেকে একদিকেই যাবে, অপর দিক থেকে আসবে না। কিন্তু ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি জানি, বোথ ওয়ে কমিউনিকেশন সাইমালটেনিয়াসলি পসিবল। বোথ ওয়ে কমিউনিকেশন সাইমালটেনিয়াসলি। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে মোবাইল কমিউনিকেশনের সময়তে আমাদের কি হয়, যে দুটো সাইডেতেই কমিউনিকেশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ওকে, আর ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল তো তোরা বুঝতেই পারছিস, তাহলে মোবাইল কমিউনিকেশন হবে। আর হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল হিসাবে তো আমাদের কিন্তু সবাইকে মনে রেখে যেতে হয়, সেটা আসছে কি দেখতো, ওয়াকি টকি। ওকে, যেটা আমাদের পুলিশরা ব্যবহার করে, সেখানেতে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল সাইডেতেই কমিউনিকেশন অ্যাভেলেবেল থাকে, বোথ সাইডের কমিউনিকেশন কিন্তু সাইমালটেনিয়াসলি হওয়া পসিবল হয় না। তাহলে এই কথাটাকেও কিন্তু তোরা রেডি করছিস। এখানে তো আরও একটা কথা আছে, দেখ, যে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশান এসে, বুঝতেই পারছিস সেখান থেকে কথাতে দেখেই, নাম দেখেই, বা আমি তোদের একটু আগে ডিসকাশনও করে দিলাম, ফুল ডুপ্লেক্স মানে তো বুঝতেই পারছিস বোথ ওয়ে কমিউনিকেশান থাকবে। বোথ ওয়ে মানেই তোরা বলছিস কি টু ওয়ে। ওকে, এটার এক্সপ্লেনেশন আগেরটার মতনই তোরা দিয়ে দিবি, আর আমাকে বলে দেওয়ার দরকার নেই নিশ্চয়ই। আচ্ছা, এরপরেতে কথা আসছে কি, যে মোবাইল কমিউনিকেশনের ফিচার্স বলতে তোরা কোনটাকে বলবি? দেখ, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। মোবাইল কমিউনিকেশন হতে গেলে সেটাকে আমাদের কি থাকতে হবে, গুড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। তার কারণ হচ্ছে কি, দেখ, যে আমাদের চ্যানেলেতে অ্যাভেলেবেল যে রাস্তা সেটা হতে পারে 10টা, কিন্তু আমাকে যে সাবস্ক্রাইবারকে সাপ্লাই দিতে হবে বা সাবস্ক্রাইবারকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, সেটা কিন্তু 100টা হতে পারে। তাহলে 10টা চ্যানেল দিয়ে 100টা সাবস্ক্রাইবারকে সাপোর্ট দেয়া, সেটা কিন্তু তোর অবশ্যই একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের গুড হতেই হবে, না হলে কিন্তু সেটা হবে না। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি, দেখ, তো চ্যানেলটাকে তোকে শেয়ার করতে হবে। তাহলে চ্যানেলটাকে যদি শেয়ার করিস, তার মানে সেটা হয়ে যাবে কি হাইলি স্কেলেবল। অর্থাৎ দেখ, 10টা তোর অ্যাভেলেবিলিটি দিয়ে তুই 100 জনকে সাপোর্ট দিচ্ছিস, তাহলে সেটা হাইলি স্কেলেবল হলো। আর যদি লোড ব্যালেন্সিং ক্যাপাসিটি না থাকে, তাহলেই আমাদের কি আসবে, আপকা চ্যানেল, আপকা রাস্তা अभी বিজি হ্যায়, এরকম তোর মেসেজ চলে আসবে। তো সেই জিনিসের জন্যে তোদের এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, এটাতে সবগুলোই তোর কিন্তু ভ্যালিড থাকবে। ওকে, 8 দাগের কথাটাতে কি বলা হয়েছে, দেখ, এর মধ্যে কোনটা আমাদের হচ্ছে কি, যে মোবাইল কমিউনিকেশন সিস্টেমের এক্সাম্পল। মোবাইল কমিউনিকেশনে তার থাকবে না, তার মানে সেটা আসছে কি কর্ডলেস, সেটা একটা হচ্ছে। আর সেলুলার ফোনেতেও তার তার থাকে না, তাহলে সেটা হলো কি আমাদের এক্সাম্পল। তাহলে এটার অ্যান্সার করার সময় তো আমাদের কোনটা করে আসা উচিত, এই যে ডি এর দাগের অপশানটা আছে, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি হলো, এই রকমভাবে এটাকে হ্যান্ডেল করে আসা উচিত। তারপরেরটায় চলে যাওয়া যাক। কি বলা হচ্ছে, দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফেসিলিটিস অফ মোবাইল কমিউনিকেশন। ওকে, তাহলে তুই এখান থেকে বুঝতে পারছিস, দেখ, মোবাইল কমিউনিকেশন মানে বোথ ওয়ে কমিউনিকেশন। মোবাইল টেলিফোন, সেটাও তোর মোবাইল কমিউনিকেশনের উদাহরণ। পাবলিক ল্যান্ড রেডিও আর অ্যামেচার রেডিও, এই দুটোও কিন্তু আমাদের, দেখ, তার ছাড়াই কমিউনিকেশন। তাহলে এখানটার ক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত কোনটা, অল অফ দ্য অ্যাবভ। ওকে, তাহলে এটা আমাদের মোবাইল কমিউনিকেশনের ফিচার্স যেই জায়গাটা থেকে আছে, সেটা রিলেটেড একটা কোয়েশ্চেন হয়ে গেল, তোরা কিন্তু সবাই সেটাকে দেখে রাখে আসবে। আচ্ছা,
এরপরেতে তোদের আরও একটা ইম্পর্টেন্ট কথা দেখিয়ে দেবো, সেটা আসছে কি দেখতো, হোয়েন ওয়াজ মোবাইল কমিউনিকেশান ইন্ট্রোডিউসড। ওকে, এরকম ধরনের ছোট কোয়েশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে এক্সপেক্ট করে চলে আসতে পারি। তাহলে কখন মোবাইল কমিউনিকেশানকে ব্যবহার করা শুরু করা হয়েছিল? তোরা বলতে পারবি? মোবাইল কমিউনিকেশানকে প্রথম ব্যবহার করা হয়েছিল কিন্তু 1983-তে। ওকে, খুব পুরানো দিনে। তখন আমাদের কিন্তু এত টেকনোলজি অ্যাডভান্সড হয়নি, তখন কিন্তু আমাদের এই ঘটনাটা আবিষ্কার হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরেতে তোদের একটা জিনিস হয়তো ভেবে অবাক হবি, সেটা আসছে কি, হু ফার্স্ট ইন্ট্রোডিউসড মোবাইল কমিউনিকেশন। তোরা জানিস প্রথম যে মোবাইল কমিউনিকেশন ইন্ট্রোডিউস করেছিল সেটা ছিল কি, আমাদের মোটোরোলা। ওকে, এরপরেতে তোরা জানিস যখন মোবাইল কমিউনিকেশান তোদের ইন্ট্রোডিউস হয়েছিল, তখন সবার থেকে প্রথমেতে এসেছিল কে, 1G টেকনোলজি, তাই তো? 1G টেকনোলজির পরেতে তোর এসেছিল 2G, তারপরে 2.5G, 3G, 3.5G, এরকমভাবে ঘটনাগুলো এসেছিল। তাহলে যদিও আমরা বলি যে মোবাইল কমিউনিকেশান আমাদের এই 1983-তে এসেছিল, কিন্তু 1G তার আগেই এসেছিল, যেটা আমাদের কিন্তু মার্কেটেতে লঞ্চ করা হয়নি। তাহলে কখন 1G ইন্ট্রোডিউসড হয়েছিল সেটার কথা বললে তোরা সেখান থেকে অ্যান্সার করে দিয়ে আসবে কিন্তু 1980। ওকে, এবারে তো একটা গুরুত্বপূর্ণ কথা, 1Gর ক্ষেত্রে আমাদের কীরকম ধরনের জিনিস সাপোর্ট হতো, সেটাতে ছিল কি দেখতো, ভয়েস, অডিও, ভিডিও, নাকি সবাই? এখানেতে আমাদের কথা কিন্তু একটা মাথায় রাখতে হবে, সেটা আসছে দেখ, আমাদের এই যে 1G সিস্টেম কিন্তু ভিডিও সাপোর্ট করতে পারতো না। 1G সিস্টেমেতে ভয়েস আর অডিও এই দুটো জিনিসকেই কিন্তু আমাদের সাপোর্ট করতে পারতো। এবারেতে তোর কথা আসছে কি, প্রথম 1G কারা আবিষ্কার করেছিল, মানে আবিষ্কার নয়, ইন্ট্রোডিউস করেছিল, সেটা ছিল কিন্তু আমাদের ইউএসএ। ওকে, তাহলে এই রকম ধরনের জিনিসগুলো কিন্তু তোদের পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোরা সেগুলোকে প্রত্যেকেতে দেখতে থাকবি বা দেখে যাবি, যেগুলো কিন্তু তোদের কিন্তু খুব হেল্পফুল হয়ে যাবে। হলো, এবারেতে আমার এখানটা থেকে তোদেরকে আলাদা করে স্পেসিফাই করে দেওয়া নেই, কিন্তু আমি তোদেরকে কয়েকটা পয়েন্ট একটুখানি দিয়ে দেবো, যে পয়েন্টগুলো কিন্তু তোদের পরীক্ষার জন্য খুব দরকারি পয়েন্ট হয়ে যাবে। এক মিনিট একটু ওয়েট কর। দেখ, তোদের যে সিলেবাসের মধ্যে ওই যে সেলুলার কনসেপ্টের পার্টটা আছে, তোরা এক্সপেক্ট করবি, দেখ সেলুলার কনসেপ্টের পার্ট থেকে আলাদা আলাদা করে আমি এমসিকিউ লিখে দিইনি, আর পুরকম ধরনের আসতে পারে, কিন্তু তোরা সেলুলার কনসেপ্টের পার্টটা খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোরা যেরকম ব্রড কোয়েশ্চেনও পাবি, এখান থেকে এমসিকিউও পাবি। ওকে, যেমন তোদের আমি এখান থেকে বলতে পারি কি, যে সেল স্প্লিটিং রিলেটেড কথাটা আমাদের আসতে পারে, বা ক্লাস্টার রিলেটেড আমাদের কথাটা আসতে পারে। যেমন ধর তোদেরকে আমি বলতে পারি যে নাম্বার অফ সাইমালটেনিয়াস ইউজার কতগুলো হবে, এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। মানে তোদেরকে আমি যেখান থেকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই ফর্মুলাটা কিন্তু একটুখানি তোরা দেখে যাবি, নাম্বার অফ সাইমালটেনিয়াস ইউজার। এটার করসপন্ডিং ফর্মুলাটা তোদের না জানলেও এখন একবার সবাই দেখে ফেলবি, সেটা হয় কি দেখ, এন ইকুয়াল টু এম, এখানটাতে লিখতে হয় কত দেখ, ডব্লিউ বাই এন, নিচে থাকে কি তোদের বি।
এখানে কোনটা কি একবার আমি তোদেরকে বলে দিই, সেটা হচ্ছে ডব্লু বলতে বোঝানো হয় কি অ্যাভেলেবল স্পেকট্রাম। ওকে, বি বলতে আমাদের এখান থেকে বোঝানো হয় ব্যান্ডউইথ নিডেড পার ইউজার। ওকে, অ্যাভেলেবল ব্যান্ডউইথ নয় কিন্তু এটা ব্যান্ডউইথ নিডেড পার ইউজার। এখানেতে যে ক্যাপিটাল এন থাকে সেটাকে তোকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর। আচ্ছা, এই পার্টটাকেও কিন্তু একটু তোরা সবাই ভালো করে দেখে যাবি। ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর। ওকে, আর এখান থেকে আরেকটা কথা আছে, সেটা আসছে কি স্মল এম। স্মল এমটা কি নাম্বার অফ সেল রিকোয়ার্ড টু কভার অ্যান এরিয়া। ওকে, তাহলে এখান থেকে পরের কথা আসছে কি নাম্বার অফ সেল রিকোয়ার্ড টু কভার অ্যান এরিয়া। তাহলে এই রকম জিনিসগুলো, অর্থাৎ কতগুলো সাইমালটেনিয়াস ইউজারকে আমাদের কোনো একটা সেলুলার হায়ারার্কিতে সাপোর্ট করা যাবে, সেই রিলেটেড কথাটাকে কিন্তু তোরা সবাই রেডি করে আসবে। আচ্ছা, এরপরেতে তোদেরকে আরও একটা পার্ট থেকে কথা যেটা আমি বলে দেবো, সেটা আসছে কি দেখতো পিকো সেল কি জিনিস। ওকে, তাহলে পিকো সেল হচ্ছে কি স্মল সেলড ইনসাইড এ বিল্ডিং দ্যাট সাপোর্ট লোকাল ইনডোর নেটওয়ার্কস, যেমন হচ্ছে কি তোর ল্যান বা ওয়াইফাই নেটওয়ার্ক। তাহলে এই রিলেটেড এমসিকিউ তোদের কিন্তু চলে আসতে পারে। তাহলে এই টার্মটাকে তোরা একটুখানি দেখে যাবি। আমি যেটা প্রেডিক্ট করছি, এই পিকো সেল, মাইক্রো সেল বা মেগা সেল এরকম রিলেটেড টার্মগুলো থেকে কিন্তু তোদের এমসিকিউ এসে যেতে পারে। তাহলে পিকো সেলের কথাটা আমি কি বলে দিলাম, সেটা আসছে কি স্মল সেলড ইনসাইড আ বিল্ডিং। তাহলে পিকো সেলের কথাটা চলে আসছে, দেখ স্মল সেল ইনসাইড আ বিল্ডিং। ওকে, এই পিকো সেলের এক্সাম্পল কে থাকে, এই এক্সাম্পলটা কিন্তু তোর কথায় চলে আসে। এই পিকো সেল যেটা আসছে তার এক্সাম্পল হয় কি আমাদের ল্যান, বা আমাদের এখান থেকে আরও এক্সাম্পল বলতে বলে দিই পারবি কি ওয়াইফাই। তোদের পরীক্ষার জন্য এই ওয়াইফাই এর ফুল ফর্ম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট। এমসিকিউ এর ক্ষেত্রে অনেকবার আমরা দেখতে পেয়েছি ওয়াইফাই এর ফুল ফর্ম। এই ওয়াইফাই এর ফুল ফর্ম কি ছিল তোরা নিশ্চয়ই জানিস, তাকে বলা হয় ওয়্যারলেস ফিডেলিটি। ওকে, তাহলে তোরা এখান থেকে যেটা বললাম পিকোসেল, মানে পিকোসেলটাতে তোরা দেখে নিবি কি পিকোসেলের ডেফিনেশন কাকে বলে। সিমিলারলি তোরা মেগা সেলের ঘটনাটা কি সেটাকেও কিন্তু সবাই দেখে যাবি। আর তোদেরকে এই যে ফর্মুলাটা দিয়ে দিলাম, এই ফর্মুলাটা রিলেটেড এমসিকিউ চলে আসতে পারে, বা এই ফর্মুলাটা রিলেটেড কিন্তু তোদের নিউমেরিক্যালসও পরীক্ষায় চলে আসতে পারে। এই কথাটা কিন্তু তোরা সবাই আমাকে, মানে সবাই তোরা মাথার মধ্যে রেখে যাবি। আচ্ছা, এরপরেতে পরীক্ষাতে আরও একটা জিনিসের কথা গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু তোদের এমসিকিউ এর ক্ষেত্রেও চলে আসতে পারে। আমি আর কোয়েশ্চেন হিসাবে দেখালাম না, আমি তোদেরকে কথাটা মাথায় দিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছি। সেটা আসছে কি দেখতো যে রিইউজ ফ্যাক্টর, সেই জিনিসটা কি। ওকে, রিইউজ ফ্যাক্টর সেই জিনিসটা কি তোদের জানতে হবে কি দেখ, রিইউজ ফ্যাক্টর সেটা হচ্ছে কি দেখতো, সেটা বলা হয় হচ্ছে ক্যাপিটাল ডি বাই আর। এবারে তো তোদের বলতে হবে যে এই যে ক্যাপিটাল ডিটা কি। সেই ক্যাপিটাল ডিটা বলতে গেলে তোকে প্রথমেতে জানতে হবে ক্যাপিটাল ডিটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি রিইউজ ডিস্ট্যান্স। ফ্রিকোয়েন্সি রিইউজ ডিস্ট্যান্স। আর তোর এই যে ক্যাপিটাল আরটা বলা হয়, সেই ক্যাপিটাল আরটা হচ্ছে কি আমাদের সেল রেডিয়াস।
ওকে, একটু খটোমাটো লাগলেও ঘটনাটাকে একটুখানি দেখে নে একটু কষ্ট করে। আর তোদের সবাইকে জানতে হয় এই যে ক্যাপিটাল ডি সেটা ইকুয়াল টু লেখা হয় কত, দেখ তো, √3n ইন্টু আর, √3n ইন্টু আর। এখানে এনটাকে কি বলা হয়, এনটাকে বলা হয় ক্লাস্টার সাইজ। ওকে, তাহলে এখানে আমাদের এনটাকে বলা হয় কি ক্লাস্টার সাইজ। এবারে তোদের অনেকের কাছে ক্লিয়ার নাও থাকতে পারে এই যে ক্লাস্টার সাইজ এই ঘটনাটা কি, সেটা হচ্ছে নাম্বার অফ সেল পার ক্লাস্টার, নাম্বার অফ সেল পার ক্লাস্টার। ওকে, তাহলে এই ঘটনাটাকেও কিন্তু তোরা মাথায় রেখে যাচ্ছিস। যেমন আমি তোদেরকে এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি দেখতো, যে এর এমসিকিউ এর সময়তে তো একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, বা ব্রড অঙ্ক হিসাবে তো একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। যেমন ধর তোকে আমাকে এখান থেকে বলে দেওয়া হলো যে এটা যে ফর এ মোবাইল সিস্টেম ক্লাস্টার সাইজ ইজ 7। ওকে, যে আমি এটাকে তোদের জন্য লিখেই দিই, দেখ ধর এরকম কথা চলে এলো, ফর আ মোবাইল সিস্টেম ক্লাস্টার সাইজ ইকুয়াল টু 7। ওকে, দিয়ে তোদেরকে এখান থেকে বের করতে বলা হয়, বলে দেবে ধর ফাইন্ড ফ্রিকোয়েন্সি রিউজ ডিস্টেন্স, ফাইন্ড ফ্রিকোয়েন্সি রিউজ ডিস্টেন্স। ওকে, ইফ সেল রেডিয়াস ইকুয়াল টু 5 কিলোমিটার। ওকে, তাহলে এটা দিয়ে দিলে তোদের এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস কার কার কথা দিয়ে দেওয়া হলো। কোয়েশ্চেনটা তোর বলে দেওয়া হলো এন এর ভ্যালু বলে দেওয়া আছে, এন এর ভ্যালু বলে দেওয়া আছে 7। ক্যাপিটাল আর অর্থাৎ ফ্রিকোয়েন্সির রিউজ ডিস্টেন্স বা রেডিয়াসটার কথা, সেটার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে কতখানি দেখতো 5 কিলোমিটার। তাহলে এই দুটো ইনফরমেশন জানা থাকলে তোরা তো ক্যাপিটাল ডি এর ভ্যালু বের করে দিতে পারবি, সেটা আসছে কত √3n ইন্টু আমরা পাচ্ছি কত আর, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত 3n এর ভ্যালু হচ্ছে 7 ইন্টু আর মানে হচ্ছে কতখানি 5 কিলোমিটার। তাহলে এখান থেকে এই পুরো ঘটনাটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেখান থেকে ভ্যালুটা পেয়ে যাব সেটা পেয়ে যাব কত দেখতো 22.91 কিলোমিটার। তাহলে এটাকে কিন্তু এমসিকিউ এর মধ্যেও দিয়ে দিতে পারে, আবার ছোট্ট একটা নিউমেরিক্যালস হিসেবেও কিন্তু তোদের কাছে পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কিন্তু তোরা সবাই সচেতন থাকবি। হলো, আচ্ছা, এরপরেতে তোদের আরও একটা জিনিস যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা আসছে কি কো চ্যানেলস ইন্টারফেস রেশিও। এই ঘটনাটাও কিন্তু তোদের পরীক্ষাতে এমসিকিউ হিসেবে চলে আসতে পারে, বা আমাদের বড় কোয়েশ্চেন হিসেবে তো চলে আসতে পারে। তাহলে আমি এখান থেকে কিসের কথা বললাম, কোন পয়েন্টের কথা তোদের মাথায় দিয়ে দিতে চাইছি, সেটা আসছে দেখতো কো চ্যানেল ইন্টারফেস রেশিও। কো চ্যানেল ইন্টারফেস রেশিও সেটাকে তোদের অনেক সময়তে CIR এই নাম দিয়েও দেওয়া হয়। সেখানেতে তোদের ম্যাথামেটিক্যালি লেখার সময় C/I লেখা হয়। এখানেতে এটার পুরো কথাটা থাকে কি দেখতো, ওপরটাতে থাকে হচ্ছে ক্যারিয়ার, নিচে আই বলতে তোকে যে বোঝানো হয় সেটা আসছে ইন্টারফেস। ওকে, এটাকে তোর ম্যাথামেটিক্যালি লেখা হয় কীরকমভাবে দেখ, সেটা আসছে এই ক্যারিয়ারটাকে বাই ইন্টারফেস এটাকে লেখা হয় এস ডিভাইডেড বাই তোর সামেশান অফ আই কে। ওকে, এখানেতে এই যে আই কেটা এর যে সামেশানটা সেটা করতে হয় তোর কে ইকুয়াল টু 1 থেকে এম অব্দি। এখানেতে নামগুলো একবার তোদের মনে করিয়ে দিই, অনেকেতেই ভুল করে ফেলিস। সেটা আসছে দেখ এই যে এস, সেই এসটাকে বলা হয় ডিজায়ার্ড সিগন্যাল পাওয়ার। এই এসটাকে বলা হয় কি দেখতো ডিজায়ার্ড সিগন্যাল পাওয়ার। ওকে, আর এখানেতে এই যে এম, এমটা কি জিনিস, এমটা রিপ্রেজেন্ট করে কতগুলো সেল একটা আর একটার সাথে ইন্টারফেয়ার করছে। তাই এখানে এমটাকে বলবো কি দেখতো নাম্বার অফ ইন্টারফেয়ারিং সেল, নাম্বার অফ ইন্টারফেয়ারিং
সেল, মানে আশেপাশের কতগুলো সেল আমাদের সেই সেলটার ওপরেতে এফেক্ট ফেলছে। আর এখানেতে নিশ্চয়ই বুঝতে পারছিস আই কে সেটা কাকে রিপ্রেজেন্ট করে, আই কে রিপ্রেজেন্ট করে হচ্ছে যে তোর কো চ্যানেল ইন্টারফেসকে। ওকে, তাহলে এইরকমভাবে কিন্তু কোয়েশ্চেনের জায়গাগুলো তৈরি হতে পারে, সেই কথাগুলোকে কিন্তু তোরা সবাই ভালো করে দেখে আসবে। এরপরেতে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জায়গা বলতে পারিস বা তোর এমসিকিউ এর জায়গা বলতে পারিস, সেটা আসছে কি দেখতো হ্যান্ড অফ। ওকে, হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার সেটা কি? সেটা হচ্ছে দেখ, আমরা সবাই জানি যখনই আমাদের কোনো একটা কথা বলতে বলতে আমরা অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে করতে চাই, তাই তো? মানে বলা হচ্ছে কি, যখন সাবস্ক্রাইবার আমাদের মুভ করতে থাকে মোবাইলে কথা বলতে বলতে, তখন সে কি করে যে অনেকগুলো সেলের মধ্য দিয়ে সে যেতে থাকে। মানে আমি মনে করে নিচ্ছি যে কলকাতা থেকে মনে কর আমি যাচ্ছি আসানসোল, তাহলে কলকাতা থেকে আসানসোল যাওয়ার জন্যে আমাদের যে একটাই সেলের ভেতর দিয়ে যাব এরকম নয়, মাঝখানে কিন্তু অনেকগুলো সেলের ভেতর দিয়ে যেতে হবে। এবার একটা সেল থেকে যখন আরেকটা সেলে যাব, তখন কি হয়, কানেকশানটা একবার ডিসকানেক্ট হয়ে আবার সেটাকে কানেক্টেড হয়, যেটা খুবই কম টাইম অফ ফ্র্যাকশানের জন্য হয়, যেটাকে আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারি না। তাহলে সেই কথাটাকেই আমাদের এখানেতে বলা হয়েছে কি টেকনিক্যালি হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার। ওকে, তাহলে আমরা এখান থেকে কিসের কথা বলে দিলাম, আরও একটা টার্মের কথা যেটা আমাদের দরকার হতে পারে, সেটা আসছে কি দেখতো হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার, সেটা রিলেটেড কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। ওকে, তাহলে এর করসপন্ডিং যদি থিওরিটা তোর জানা থাকে, তাহলেই তোর এখান থেকে এমসিকিউ তোর আরামসে নামিয়ে নিয়ে আসতে পারবি। তাহলে হ্যান্ড অফটা কি আসছে, সেটা আসছে কি দেখতো কখন থাকে না, সেটা হয় কি ডিউরিং রোমিং। ওকে, তাহলে হ্যান্ড অফ কখন থাকে, ডিউরিং রোমিং। এখানেতে পরের কথা চলে আসছে কি দেখতো রোমিং এর সময় তো গেল, এখানেতে হয়টা কি, চেঞ্জ ইন বেস স্টেশন, চেঞ্জ ইন বেস স্টেশন। তাহলে যখন একদিক থেকে আরেক দিকেতে মুভ করে যায়, তখন বেস স্টেশনের যে পরিবর্তন হয় সেটাকেই আমাদের বলা হয় কি হ্যান্ড অফ, বা এটাকেই আরও তোর টেকনিক্যালি বলা হয় কি হ্যান্ড ওভার। এবারেতে তোদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ওকে, সফট হ্যান্ড ওভার আর হার্ড হ্যান্ড ওভার তো আছে, সেটা তোরা শিখেছিস, সেটার কথা আমি বলছি না। সফট হ্যান্ড ওভার মানে কি উইদাউট ইন্টারাপশন হ্যান্ড ওভার হওয়া, আর হার্ড হ্যান্ড অফ মানে কি সেটা আসছে কি একবার কানেকশনটা ব্রেক হয়ে তারপরে তো আবার এস্টাবলিশ হওয়া। তো সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি হ্যান্ড ওভার। তাহলে এটা মানে দুটো যে পার্থক্য আছে সেই মানে দুটো যে পার্ট আছে সেই পার্টটাও একটু মাথায় রেখে যাবি। সেটা আসছে কি দেখছো, একটা হচ্ছে সফট হ্যান্ড ওভার। এখানটার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ লাইনটা এমসিকিউ এর ক্ষেত্রে হয়ে যেতে পারে, সেটা আসছে কি এখানেতে কতখানি টাইম নেয় সফট হ্যান্ড ওভারের জন্য, সেটা আসছে 0.2 সেকেন্ডের কাছাকাছি। আচ্ছা, আর এটা ছাড়া আরও একটা ধরনের হ্যান্ড ওভারের কথা আছে যেটা বলা হয় কি হার্ড হ্যান্ড ওভার, সেটা কিন্তু 1 সেকেন্ডের কাছাকাছি সময় নিয়ে নেয়। মাথার মধ্যে রাখবি সফট হ্যান্ড ওভারেতে কিন্তু কানেকশান কখনো ডিস্টেবিলাইজ হয় না, হার্ড হ্যান্ড ওভারের ক্ষেত্রে কিন্তু কানেকশান একবার ব্রোক হয় মোমেন্টারিলি। ওকে, তাহলে এখান থেকে মনে রাখতে হবে কানেকশান কিন্তু ব্রেক হয় মোমেন্টারিলি। এখান থেকে এমসিকিউ যে জায়গাগুলো থেকে আসতে পারে প্রত্যেকটা জায়গার পয়েন্ট কিন্তু আমি তোদেরকে দিয়ে দিলাম, সেই পয়েন্টগুলোকে কিন্তু তোরা মাথায় রেখে যাবি। এটা ছাড়াও কয়েকটা আমাদের শর্ট ফর্ম কিন্তু আমাদের খুব দরকার হয়ে যায় এমসিকিউ এর ক্ষেত্রে। কি কি? যেমন তোকে বলছি, ধরে নে MCHO। ওকে, তারপরেতে আছে মনে কর NCHO, তারপরেতে আছে মনে কর MAHO। এর যে শর্ট ফর্মগুলো, মানে এই শর্ট ফর্ম দেওয়া আছে তার যে ফুল ফর্মগুলো, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় লিখতে দিয়ে দেয়। তাহলে আমাদের MCHO এর পুরো কথাটা কি তোরা রেডি করে যাবি, সেটা হচ্ছে কি দেখতো মোবাইল কন্ট্রোলড হ্যান্ড অফ। হলো NCHO, এটাকে তোরা বলবি কি নেটওয়ার্ক কন্ট্রোলড হ্যান্ড অফ। ওকে, তারপরেতে কি আছে দেখতো
MAHO, এটাকে বলা হয় মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ড অফ। ওকে, তাহলে এইরকম ধরনের যে সহজ সহজ জিনিসগুলো আছে, সত্যি এগুলো সহজে জিনিস, একটু মানে মাথায় রেখে গেলে এগুলোকে নিয়ে তোদের অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। তো এই পার্টগুলোকে কিন্তু তোরা সবাই রেডি করে যাবি। এরপরেতে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, যে জায়গা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসছে, আবারও আমি এক্সপেক্ট করব এই বছরেতেও আমাদের সেখান থেকে কোয়েশ্চেন চলে আসবে। সেটা আসছে কোন জায়গাটা না, জিএসএম রিলেটেড জায়গাটা। ওকে, জিএসএম এর ক্ষেত্রে তোদেরকে আমি কিন্তু একটা সেক্টরাইজ করে দিচ্ছি, যে সেক্টরাইজ করে দিচ্ছি যে জায়গাটা কিন্তু তোরা অবশ্যই কিন্তু সবাই দেখে যাবি। সেটা আসছে কি দেখতো, আর্কিটেকচার অফ জিএসএম। এই আর্কিটেকচার অফ জিএসএমটা থেকে তোদের তো ব্রড কোয়েশ্চেন আসবেই, সেটা ছাড়াও আমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে। অনেক এমসিকিউ এখান থেকে তৈরি করা যায়, যেমন জাস্ট এর ফুল ফর্মগুলোই কিন্তু তোর এমসিকিউ হয়ে যাবে। প্রথমেতে আসছে কি সিম, সিমের ফুল ফর্ম তোরা সবাই জানিস, সেটাকে বলা হয় কি দেখতো, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে, এরপরে তোদের আরও ফুল ফর্ম এখান থেকে দরকার পড়বে। ME, তাকে বলা হচ্ছে কি দেখতো, মোবাইল ইকুইপমেন্ট হলো। এরপরে তোদের থাকবে কি BTS, পুরো কথা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই দরকারি, সেটা হচ্ছে বেস ট্রান্স রিসিভার স্টেশন। ওকে, বেস ট্রান্স রিসিভার স্টেশন। এরপরে তো রইল কি BSC, যাকে তোরা বলিস কি বেস স্টেশন কন্ট্রোলার। ওকে, এরপরেতে HLR, HLR এর পুরো কথা হচ্ছে কি হোম লোকেশন রেজিস্টার। এরপরে তোদের থাকে কি দেখতো VLR, VLR মানে তোদের মাথায় রাখতে হয় কি ভিজিটার লোকেশন রেজিস্টার। এরপরে তোদের আরও একটা শর্ট ফর্ম অবশ্যই দেখে যাবি, সেটা আসছে কি MSC, MSC মানে কি মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। ওকে, বা শর্ট ফর্মে বলা হয় কি মোবাইল সুইচিং সেন্টার। এর ইউজগুলো কিন্তু প্রত্যেকে দেখে যাবি, এই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে। তাহলে এটার পুরো কথা আসছে কি মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। তাহলে এই কথাগুলোকে কিন্তু তোদের যেটা বলে দিলাম, এগুলোকে কিন্তু তোরা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপরেতে আরও একটা জায়গা থেকে তোদের কোয়েশ্চেন হয়ে যেতে পারে, সেটা আসছে কি হোয়াইট লিস্ট, গ্রে লিস্ট বা ব্ল্যাক লিস্ট, সেই কথাটা কি। ওকে, তাহলে আমার এখান থেকে পরের কথায় চলে আসছে কি যে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের মধ্যে আমাদের কয়েকটা লিস্ট থাকে। সেই ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যাকে সংক্ষেপে EIR বলা হয়, তার মধ্যে যে লিস্ট থাকে, অর্থাৎ সেই লিস্টটা দিয়ে ডিটারমাইন করা হয় যে কোন কানেকশানগুলোকে এখন স্ট্যাবলিশ করা হবে আর কোন কানেকশানগুলোকে এখন স্ট্যাবলিশ করার দরকার নেই, সেই কথাটাকে আমাদের রেজিস্টার করা হয়। তো সেটা অনুযায়ী আমাদের এখান থেকে যে লিস্ট থাকে, সেই লিস্টেতে নামগুলোকে আমি বলে দিচ্ছি তোদের। দেখ, হোয়াইট লিস্ট, তারপরেতে তোদের থাকে কি দেখতো গ্রে লিস্ট। ওকে, তারপরেতে তোদের যেটা থাকে সেটা আসছে কি দেখতো ব্ল্যাক লিস্ট হলো। এই যে দেখ হোয়াইট লিস্ট থাকে, সেই হোয়াইট লিস্ট মানে আমাদের আছে কি যে সমস্ত কানেকশানগুলোকে আমরা স্ট্যাবলিশ করতে পারবো। ওকে, তাহলে এখানটাতে কি কন্টেন্ট থাকে, সেটা থাকে হচ্ছে যে ভ্যালিড মোবাইল ইকুইপমেন্টগুলোর নাম্বার থাকে। তার মানে যাকে তোরা বলবি কি ভ্যালিড IMEI নাম্বার। IMEI এটার কিন্তু ফুল ফর্ম তোরা দেখবি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও পেয়েছিস, এখনও তোদের আবার বলে রাখছি, এটা আসছে কি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। ওকে, গ্রে লিস্ট, গ্রে লিস্টে তোদের কি থাকবে
না যে সমস্ত আইএমইআইগুলো স্ক্যানারের আন্ডারেতে আছে, অর্থাৎ সাসপেক্টেড মোবাইল ফোনস, মানে যেগুলো তোদের জাঙ্ক কলের কাছাকাছি পৌঁছাবে তোদের কাছে চলে আসে, তাহলে আইএমইআইটা হচ্ছে কি মানে গ্রে লিস্টটা কি আইএমইআই আন্ডার স্ক্যানার। আর তারপরে তো আসছে কি দেখতো ব্ল্যাক লিস্ট, অর্থাৎ ব্ল্যাক লিস্ট বলতে কার কথা বলা হচ্ছে, যেগুলো হচ্ছে কিন্তু আমাদের প্রোহিবিটেড, ওকে, প্রোহিবিটেড আইএমইআই নাম্বার, ওকে, যেগুলো দিয়ে কিন্তু আমাদের মোবাইল সার্ভিস স্টেশন থেকে আমাদের কিন্তু কল করা বন্ধ করে দেওয়া আছে, সেই কথাটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে। এরপরেতে তোদের আরও একটা কথা থেকে তোদের রেডি করে যেতে আসতে হবে, সেটা আসছে কি দেখতো জিএসএম নেটওয়ার্কে কোন কোন ধরনের ইন্টারফেস ব্যবহার করা হয়, ওকে, সেটা তোদের এমসিকিউ হিসাবেও আসতে পারে, শর্ট কোয়েশ্চেন হিসাবেতেও তোদের কিন্তু চলে আসতে পারে। সেটা আসছে কি জিএসএম নেটওয়ার্ক ইন্টারফেস। ওকে, তোদের এখান থেকে মাথায় রেখে যেতে হবে এখানে তিনটে ইন্টারফেস ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি ইউএম ইন্টারফেস, ওকে, এই ইউএম ইন্টারফেসটা থাকে কোথায় তোদের জানতে হবে, সেটা আসছে মোবাইল স্টেশন আর বিটিএস, অর্থাৎ আমাদের মোবাইল ফোন থেকে বিটিএস এর মধ্যে যে কানেকশানটা আছে সেই কানেকশানটা কিন্তু ইউএম ইন্টারফেস দ্বারা পরিচালিত হয়। এরপরেতে আমাদের এখান থেকে আরও একটা ইন্টারফেসের কথা মাথায় রেখে যেতে হবে, সেটা আসছে কি দেখতো অ্যাবিস ইন্টারফেস। এই অ্যাবিস ইন্টারফেসটা কোথায় আছে, সেটা আসছে বিটিএস আর বিএসসির মধ্যে যে কমিউনিকেশানটা চলতে থাকে সেই জায়গার মধ্যে কিন্তু আছে আমাদের অ্যাবিস ইন্টারফেস। এরপরেতে আমাদের আরও একটা ইন্টারফেস আছে যাকে বলা হয় কি আমাদের এই এ ইন্টারফেস। সেই এ ইন্টারফেসটা চলে কোথায়, সেটা আসছে বিএসসি থেকে এমএসসির মধ্যে যে কমিউনিকেশানটাকে স্ট্যাবলিশ করা হয় সেই জায়গাতে কিন্তু আমাদের আছে কি আমাদের এ ইন্টারফেস, ওকে। আচ্ছা, এটা ছাড়া আরও এক ধরনের আমাদের ইন্টারফেস আছে, সেটাকে বলা হয় কি বি ইন্টারফেস। সেই বি ইন্টারফেসটা চলে কোথায় না, সেটা আসছে এমএসসি আর ভিএলআর এর মধ্যে কমিউনিকেশান এস্টাবলিশ করার জন্য। তাহলে এমএসসি আর ভিএলআর অর্থাৎ ভিজিটার লোকেশন রেজিস্টার, তার মধ্যে যে ইন্টারফেসটা চলে সেটা আসছে কি আমাদের এই ঘটনাটা। আর এটা ছাড়া তোদের আরও কয়েকটা ইন্টারফেস আছে, যে ইন্টারফেসগুলো তোদের এমসিকিউ এর ক্ষেত্রে বা ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে করার দরকার নেই, সেই জন্য আমি আর সেখান থেকে সেটার কথাটাকে তোদের আর উল্লেখ করলাম না। কিন্তু তোদের যে কথাটা বললাম এই কথাটাকে কিন্তু তোরা কিন্তু প্রত্যেকেতে দেখে যাবি, সেই কথাটা থেকে কিন্তু তোদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। আচ্ছা, তাহলে তোদেরকে যেই রকম ধরনের কথাগুলো দেখিয়ে দিলাম এই কথাগুলোকে তোরা মোটামুটি দেখে যা, দেখতে পাবি যে এই রকম রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোরা পরীক্ষা থেকে অনেক জায়গাতেই অনেক কিছু এক্সপেক্ট করবি। হ্যাঁ, আরও একটা কথা তোদেরকে আগেও বলেছি আবারও বলছি, দেখ জিপিআরএস এর আর্কিটেকচার অবশ্যই পড়ে যাবি, এবং তোদের জিপিআরএস রিলেটেড শর্ট ফর্মগুলো কিন্তু প্রত্যেকটাই পড়ে যাবি, ওকে। তাহলে প্রথম কথা আসছে কি দেখ, তো জিপিআরএস এর শর্ট ফর্ম অবশ্যই করে যাচ্ছিস, মানে ফুল ফর্মটা অবশ্যই করে যাচ্ছিস, এবং জিপিআরএস এর আর্কিটেকচার, ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার জন্য তোরা দেখে যাচ্ছিস, সেটা আসছে কি দেখ তো আর্কিটেকচার অফ জিপিআরএস। তাহলে তোদেরকে আজকে আমি দেখ অনেকগুলো জিনিসই ডিসকাশন করলাম, যে হয়তো আমি কোয়েশ্চেন ফরম্যাটেতে তোদেরকে দিতে পারিনি সবটা, কিন্তু কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসবে সেই জায়গাটা তোদেরকে একটু হাইলাইট করে দিলাম। তোদেরকে তো আমি ব্রড কোয়েশ্চেনের সাজেশন দিয়েইছিলাম, সেই ব্রড কোয়েশ্চেনের সাজেশনটাকেও তোরা একটুখানি ফলো করবি, আর তোরা তোদের বন্ধুদের জন্য এই কথাটাকে একটুখানি অবশ্যই মাথায় রাখবি যে আমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের নতুন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে কিন্তু 15th ফেব্রুয়ারি 2026 থেকে। তোরা ডেটটা কিন্তু মাথায় রাখবি, 15th ফেব্রুয়ারি 2026।
ওকে, মানে 15 ফেব্রুয়ারি থেকে যদি তোরা তার আগে তোদের কোর্সটাকে পারচেস করিস, সেখানেতে কিন্তু মাত্র 1199 টাকায় তোরা কিন্তু ফুল কোর্সটাকে পেয়ে যাবি, যেখানেতে কিন্তু তোদের সাজেশানও তো যেরকম দেওয়া হয়, সেখানেতে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাসও নেওয়া হবে এবং সমস্ত তোদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ভালো নম্বরের সাথে সমস্ত ঘটনাগুলোকেই আমাদের টেক কেয়ার করা হবে। ওকে, তো এই কথাটা তোদের সাথে রইল। বাই বাই, তোরা ভালো থাকিস, দেখ তোদের এক্সাম ভালো হোক, দেখা হবে পরের কোনো ভিডিও।